নতুন বইয়ের ঘ্রাণ, পাঠকের ভিড় আর গল্পের মধ্যে ডুবে থাকা, সব মিলিয়ে অমর একুশে বইমেলা। ভিউয়ার্স, আমি রুবাইয়া এসে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুক প্রেজেন্টস বইমেলা প্রাঙ্গণ থেকে। আজ আমাদের সাথে আলোচনার জন্য, আড্ডা দেওয়ার জন্য আমার সাথে উপস্থিত আছেন কবি ও শিশু সাহিত্যিক তপন বাগচি। কেমন আছেন? আছি। প্রতি বছরের জন্য যে অপেক্ষা করে থাকি বইমেলার, সেটি প্রায় শেষ দিকে। নিশ্চয়ই ভালো লাগার কোনো কমতি নেই। প্রথমেই জানতে চাইবো আপনার লেখার পেছনের অনুপ্রেরণা কে? এছাড়ার অনুপ্রেরণা বলতে গেলে প্রকৃতি, আমার সমাজ সংসার তো বটেই, কিন্তু সরাসরি আমার বাবার কাছ থেকে প্রেরণাটা পেয়েছি। বাবা আমাকে লিখতে বলতেন এবং আনন্দের কথা বলি, এবছর বইমেলা আমার বাবার একটি বই এসছে। উনি চলে গেছেন আজকে 1909 সালে চলে গেছেন। ওনার মৃত্যুর 9 বছর পরে আমি একটা ট্রাঙ্ক হাঁটতে গিয়ে তার 9টি খাতা পাই, 7-8টি খাতা পাই। সেখান থেকে নির্বাচিত মরমী কবিতা অগান এবছরে এসছে আলোকায়ন প্রকাশনী থেকে। তো উনি যে লিখতেন এটা আমাকে কখনো বলেননি, কিন্তু উনি চাইতেন আমি যেন লিখি। আমি অনেক তরুণের বই বের করতে সহযোগিতা করেছি বাংলা একাডেমিতে চাকরি করতে আসার আগেও, কিন্তু আমার বাবা কখনো বলেননি আমার খাতাগুলো দেখতে বের করা যায় কিনা। সেই একটা অভিমান আমি পুষে আছি। আপনি প্রশ্ন করেছেন শুরুর দিকটা, তখন বাবা চাকরি করতেন, দুপুরে উইকেন্ডে বাড়ি ফিরতেন, সপ্তাহান্তে দূরে থাকতেন। আমরা ছোটরা বাড়িতে, মা, আমি, আমার ছোট ভাই আছে। তো খুব বিরক্ত করতাম। উনি একদিন পুকুরে নৌকায় তুলে দিয়ে ধাক্কা মেরে দূরে ফেলে দিয়ে বলছে, অনেক বিরক্ত করছিস, ওখানে বসে একটা কবিতা লিখবি অথবা ছবি আঁকবি, তারপরে তোকে বাড়িতে আন। উনি একটা খাতা এবং পেন্সিল ছুড়ে দেন। তো যা হয়, জসীমউদ্দিনের কিছু কবিতা আমার মুখস্থ ছিল, সেখান থেকে একটা কবিতা একটু শব্দবদ্ধ নিয়ে এলাম। বাবা তো মহাখুশি যে কবিতা লিখছে। পড়ার পরে বললো যে কবিতাটা ভালো, কিন্তু এটা তো জসীমউদ্দিনের মতো হয়ে গেল। তো আমি ভাবলাম যে একটা শিক্ষাও নিলাম যে তাহলে কারো মতো লেখা যাবে না, নিজের মতো লিখতে হবে। এই শিক্ষাটা নিয়ে তারপর থেকে লিখি। বাবাকে আর বলতে হয়নি, প্রথম একবারই বলেছে। তবে আরেকটা অনুপ্রেরণা পেতাম আমার দাদুর কাছ থেকে, আমার ঠাকুর দাদা, ওনার নাম পর্বতচন্দ্র বাগচি, আমার বাবার নাম তুষ্টচরণ বাগচি। ওনার কথার ভিতরে এমন কিছু শব্দ থাকতো, যেমন অনেকদিন পর বাড়িতে ছেলে ফিরবেন চাকরিস্থল থেকে, উনি হয়তো দেখালে আমাকে, দাদু বাতাস পাইলাম, তোর বাবা আসবে। বাতাস পাইলাম শব্দটা আমার কাছে লাগতো যে খবর পেলাম বললেই হতো। তো বাতাস পেলাম, বার্তা পেলাম, সেই কালিদাসের মেঘদূতে যে বাতাসের কাছে বার্তা পাওয়া প্রেমিকের কাছে। রাতের বেলা টর্চ জ্বালালে উনি বলতেন যে দিনে যে পথ দিয়ে যাবি সে পথে রাতে কেন যেতে পারবি না, দৃষ্টিশক্তি স্বচ্ছ কর। তো এই সমস্ত বিষয় আমার ভিতরে কাজ করতো, চিন্তা করতাম। এবং এক পর্যায়ে সত্যি সত্যি ওই যে বাতাস পাওয়া মানে ইঙ্গিত দিয়ে লেখা, আমি কবিতা লেখা শুরু করে দিলাম স্কুল জীবনে। বাহ, চমৎকার। কবিতা ও শিশু সাহিত্য এই দুই বিষয়ে লেখার পেছনে আপনার আগ্রহটা সৃষ্টি হলো কিভাবে? আসলে ছোটবেলায় কবিতা, ছড়া সব একই রকম তো মনে হয়, কবিতাই লিখতাম। তো বিশ্ববিদ্যালয়ে এসে আমার প্রথম যে লেখাটি ছাপা হয় ফরিদপুরের আল মুয়াজ্জিন নামে একটি পত্রিকায়, সেটিও আসলে পদ্য আর ছড়ার মাঝামাঝি, রবীন্দ্রনাথকে নিবেদিত একটি ছড়া ছাপা হয়। তো একাই 100তম এই ত্রিভুবনে, এরকম একটু প্রাচীন গন্ধি কবিতা লিখেছিলাম। তো ঢাকায় এসে যেটা হলো যে তখন খেলাঘর শিশু কিশোর আন্দোলনের সাথে যুক্ত হলাম, শিশু কিশোরদের নিয়ে। ওখানে যখন দেখতাম যে অনেকে ছড়া আজকে কম পড়েছে, অল্প উপস্থিত, আচ্ছা ছড়া একটা লিখে ফেলি। তারপরে যখন স্বৈরাচার বিরোধী, তৎকালীন স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হলো, সেই আন্দোলনে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মাঠে প্রচুর ছড়া তখন পাঠ করেছে, ছড়া লেখা গেল। আমার রুখে দাঁড়াই বর্গি দাঁড়াই নামে একটি ছড়ার বইও বের হয়ে গেল। এগুলো আসলে বড়দের ছন্দবদ্ধ ছড়া হলো, রাজনৈতিক বক্তব্য বড়দের। তখন আমার মনে হলো যে খেলা করে যাই, আচ্ছা ছোটদের উপযোগিত কিছু লেখাটা দায়িত্ব। এবং দেখবেন যে যত বড় লেখকই হোক, সে রবীন্দ্রনাথ বলি, বুদ্ধদেব বসু বলি, নজরুল বলি, এমনকি কালের যদি আসাদ চৌধুরী, সেলিনা হোসেনও বলি, তারা কিন্তু সবাই ছোটদের জন্য লিখছে। এটি একটি সামাজিক দায়িত্ব। শুধু শিশু সাহিত্যিক যেমন আছে যারা আর কোনো মাধ্যমে কাজ করে না, আবার যারা সব মাধ্যমে কাজ করেছে, কিংবা কবি বর্ণমার, তারা কিন্তু, এমনকি নির্মলেন্দু গুণ পুরোটাই কবি, কিন্তু দেখবেন তার প্রচুর গদ্য রচনা ছোটদের জন্য লিখেছেন। মোহাম্মদ নুরুল হুদা ছোটদের জন্য লিখেছেন, আবিদ আনোয়ার ছোটদের জন্য লিখেছেন। মানে আমি বলতে চাচ্ছি যে শিশুদের জন্য প্রায় সকলেই কম বেশি লেখে। তো দায়িত্ব একটা ব্যাপার, যে আমি আমার নতুন প্রজন্ম যদি গড়ে তুলতে চাই, তাহলে ওদেরকেও লেখালেখির ভিতরে যে চেতনাটা জাগ্রত করা, তখন শিশু সাহিত্যের জন্য লেখা। তো ছড়া লিখেছি, যেমন ছোটদের উপযোগী কিছু জীবনী লিখেছি,
আমার ছোটদের লেখার জীবনী শিশু একাডেমি অগ্রণী এবং শিশু সাহিত্য পুরস্কার পেয়েছে 2008 সালে আব্বাস উদ্দিনের একটা কিশোর জীবনী লিখেছিলাম। ছড়ার বই লিখেছিলাম। মঙ্গা যে আমাদের দেশে আসতো, প্রতিদিন মঙ্গা খবর দেখতাম আর বুকের ভিতরে কেমন করতো। তো পরপর 28 দিন 28টি ছড়া লিখি শুধু মঙ্গা নিয়ে। তো সেটি ছড়ার বই হয় মঙ্গা আসে ঘরের পাশে নামে। ওটি ওই বছর সেরা গ্রন্থ হিসেবে নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার পায়। মূলত কবিতা লিখলেও ফাঁকে ফাঁকে কিছু প্রবন্ধ লিখেছি পত্রিকায় চাহিদা অনুযায়ী। এক পর্যায়ে আমি যখন পিএইচডি করতে যাই তখন আমার মনে হলো যে এমন একটা বিষয় নিয়ে করব যেখানে এই বিষয়ের এক কাজ হয়নি। সেই 1876 সালে যাত্রা গান নিয়ে কাজ হয়েছে সুইজারল্যান্ডে, এই উপমহাদেশের প্রথম পিএইচডি। যাত্রা গান নিয়ে কেউ কাজ করেনি, তখন আমি মনে করলাম যাত্রা গানের কাজই করি। আমার মামা যাত্রা দলের নায়ক ছিলেন, পরে মালিকও হন রঞ্জিত বর। ওই ঘরের মধ্যে অনেক যাত্রার বই ছিল। আমার মায়ের বাবা মানে নানা, আমার দাদু আজামশাই বলতাম, তো ওনার ঘরে অনেক বই ছিল, যাত্রার বই পড়ে আমি তখন যাত্রার উপরে পিএইচডি করতে যখন যাই সেটি দুই বাংলায় খুব প্রশংসিত হয় এবং ফোকলোর বা লোকসংস্কৃতি বিষয়ে আরও কিছু লেখায় উদ্বুদ্ধ। গত বছর বেরিয়েছে লোকসঙ্গীতের 17 সারথী, 17 জন লোকসঙ্গীত শিল্পীকে নিয়ে লেখা আমার বই। এরপরে আমি আমাদের এলাকার মতুয়া সঙ্গীত নিয়ে লিখেছি। লোকগানের খুঁজতে গিয়ে অনেক সত্য উদ্ধার করছি। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, মন মাঝি খবরদার যে গানটা, এটা তো কোটি কোটি ভিউ, কিন্তু কোনো ক্রিয়েটরের নাম নাই, কে লিখেছেন নাম নাই। তখন আমি পথে যাচ্ছি গ্রামের বাড়িতে, হঠাৎ ফোন করলো আমাকে কালের কণ্ঠের যে কালচারাল কামাল ভাই, যে দাদা এই গানটা তো আমি খুঁজছি, প্রায় 20-25 জনকে জিজ্ঞেস করছি যারা এই নিয়ে গবেষণা করে, কেউ তো লেখকের নাম বলতে পারে না। আমি লেখক তো দিনু ফকির, আমার বাড়ির কাছে দিনু ফকির। তো কী করে জানলেন, প্রমাণ কি? আমি 1924 সালে, আজকে থেকে 100 বছর আগে, ওনার বাড়িতে গিয়ে জসিমউদ্দিন এই গানটি সংগ্রহ করে, এটা জসিমউদ্দিনের মুর্শিদা গান বই আছে। আমি ঢাকায় এসে আপনাকে পৃষ্ঠা সংগ্রহ বলতে পারবো। পরের দিন ঢাকায় এসে আমি তাকে বললাম, এখন দেখেন সবাই দিনু ঠাকুর বলে, দিনু ফকির। এই যে দিনু ফকিরের গান সংগ্রহ করেছিলেন আজ থেকে 102 বছর আগে জসিমউদ্দিন। এই 102 বছর খুব বেশি মানুষ গায়নি, কিন্তু এখন সেটি গাওয়া হচ্ছে, পুরোনোর দিকে ফিরে যাচ্ছে। এইগুলো খুঁজতে আমার ভালো এবং লাগে। এই গানটা খুবই সোল কানেক্ট করে, খুবই এবং আরেকটা গান, সুন্দর একটা গান, মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন। এই গানটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রশিদ উদ্দিন, কিন্তু এই গানটি রশিদ উদ্দিনের না। এবার একটু আপনার বই প্রসঙ্গে জানতে চাচ্ছি। এবারের বই মেলায় আপনার লেখা বই কোনগুলো? এবার আমার লেখা বই 3টি বই বেরিয়েছে। সেটি একটি বেঙ্গল বুকস থেকে বেরিয়েছে, আমার কবিতার বই। নামটা অনেক দীর্ঘ, কেবল চেয়েছি পেতে পাতার মহিমা। এই বছরে আমার লেখা 1.5 বছর ধরে প্রায় 2-3টি বইয়ের হওয়ার মতো কবিতাই লিখেছি বেশি করে, কারণ ওই ফোকলোর করতে হলে ফিল্ড ওয়ার্কে যেতে হয়, গবেষণা করতে গেলে লাইব্রেরিতে যেতে হয়, কিন্তু গভীর আবেগ থেকে কবিতা লেখা যায়। সেই এই বইটি ছাড়াও আরেকটি বই বেরিয়েছে অনন্য প্রকাশনী থেকে, সেটির নাম মানুষ অপেক্ষা জানে। আমরা একটা অপেক্ষা করছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, সেরকম চেতনা থেকে লেখা। আর জাপানি কবিতার অবলম্বনে হাইকু বাংলাদেশে চর্চা হচ্ছে। আমরা সদ্য হাইকুর জন্য একটা ফর্ম খুঁজে পেয়েছি, আমাদের কবি আবিদ আনোয়ার, উনি আমাদের বলেছেন যে এইটা হলো শুদ্ধ, যে 7 মাত্রার 5 মাত্রা, মানে 5-7 5 মাত্রার মাত্রাবৃত্তের, সেইভাবে শুদ্ধ হাইকু আমাদের কয়েকজন লেখেন। আমিও চেষ্টা করেছি, সেটি আজকে বিকেলে আসবে বলেছে নবকথন প্রকাশনী থেকে। আমার এবারে বইমেলায় আমার নতুন বই 3টি, আর বেশ কিছু পাণ্ডুলিপি আছে যেগুলো আসলে পরবর্তী মেলার পরে অনেকে বের করবে। মেলা এবার একটু তেমন জমজমাট না হয়, অনেকে আর বইগুলো আনিনি। আর এবারে আমার লেখার ধারা একটা নতুন জিনিস যুক্ত হলো, আমি এবার ঈদ সংখ্যায় বেশ কিছু বড় গল্প লিখেছি, যেগুলো আসলে আর একটু বড় করলে উপন্যাস হবে। গল্পও লিখেছি। আমি সাধারণত উপন্যাস গল্প বাদে অন্য সব মাধ্যমেই লিখতাম, কিন্তু গত বছর আমার একটি বই বেরিয়েছিল উপন্যাস, যেটি পাঞ্জেরি থেকে, শেষ দৃশ্যের আগে। এটি এই বেরিয়েছে গত বছর, কিন্তু এর জন্য আরো প্রায় 20 বছর আগে এই পাণ্ডুলিপিটি পুরস্কার পেয়েছিল জিমকন সাহিত্য পুরস্কার। এবারে জানতে চাইবো একটু শিশুতোষ লেখা নিয়ে। শিশুতোষ বই লিখতে গিয়ে আপনি কোন বিষয়গুলো প্রথমে মাথায় রাখেন? শিশুতোষ বই লেখা একটু কঠিন। বড়দের বই লেখা মানে আমি যা বিশ্বাস করি, আমি যা চিন্তা করি, আমার মনের মধ্যে যে শব্দগুলো আছে লিখে ফেললেই হয়। কিন্তু শিশুদের জন্য লিখতে গেলে নিজের মনটাকেও শিশু করতে হয়, যে ওই ছোট বাচ্চাটি যার বয়স 10 বছর বা 12 বছর বা 14 বছর, সে কি এই ভাষা বুঝবে? তার মানে ভাষা নির্মাণ একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।
আরেকটা জিনিস, আমরা শিশুদেরকে কম জানে এটি ভাবার কোনো কারণ নেই। আর বাক্য ঠিক না হলে ঠিকই বাচ্চারাও বুঝে ফেলে, তার অনুভূতিতে সাড়া না পেলে সে ঠিকই বুঝে ফেলে। ভাষার ব্যাপারে যেমন নজর রেখে, আসলে বিষয়ে নজর রাখি। যেমন আমি তাকে এমন বিষয়ে, আমি বড়দের জন্য প্রেম, যৌনতা, রাজনীতি, কুটিলতা, খুন, হত্যা, এগুলো নিয়ে ধর্ষণ বই লিখতে পারি, কিন্তু বাচ্চাদের জন্য আমি চাই না এই শব্দগুলোর সঙ্গে সে এখনই পরিচিত হোক। তার জন্য যেন দেশপ্রেমটা জাগানো যায়, বাবা মায়ের ভালোবাসা জাগানো যায়, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, তার বই পড়া, পরবর্তী জীবন কেমন হবে সেই আদর্শ মানুষগুলো যেন সে পরিচিত হতে পারে, এই চেতনাটা জাগানোর জন্য বিষয় হিসেবে ওদের কাছে যাতে গ্রহণীয় হয় সেগুলো। তারপরে আমি ফর্ম, সে জীবনী হোক বা গল্প হোক, ছড়া হোক, সেটি নিয়ে তখন ফর্ম নিয়ে ভাবা যাবে। এখন একটু জানতে চাইবো যে এই সময়কার আপনার শিশু পাঠক যারা আছেন তাদের তুলনায় পূর্বের পাঠকদের মন মানসিকতার পরিবর্তন আপনি কতটা লক্ষ্য করছেন? ব্যাপক। এখন প্রযুক্তির যুগে আমাদের পরবর্তী জেনারেশনের বাচ্চারা অনেকখানি এগিয়ে, চিন্তায় এগিয়ে, প্রযুক্তিতে এগিয়ে। তারা হাতের কাছে, আমরা যে বই খুঁজে খুঁজে পেতাম না, 2 মাস 3 মাস খুঁজে বই পেতাম, সেটি তারা মুহূর্তের ভিতরে পেয়ে যায়। তো সে কারণে আমাদের চেয়ে তারা অনেক অগ্রবর্তী। আর একটা জিনিস যে বাচ্চারা, একেবারে ছোট বাচ্চারা যাদের জন্য আমরা লিখেছি, সেই বইগুলো তারা না পড়ে অভিভাবকরাও কিন্তু পড়ে, অর্থাৎ বাবা কিংবা মা পড়ে বাচ্চাদের শুনিয়ে তাদেরকে তৃপ্তি দেওয়া, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টাটা করে। উদাহরণ অন্যতম। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এখন কিন্তু বাচ্চারা নিজেরাই পড়তে পারে, মোবাইল ফোনের স্ক্রিনে এসে পড়ছে, অনেক এগিয়ে। এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। সে এখন মানে শুধু আগে পর্বতারোহণ হলে আমরা মনে হতো যে বিশাল একটা অভিযান, এখন তারা সমস্ত মহাদেশ পাড়ি দিতে চায়। ঘরের মুঠোয় সেই নজরুলের যে বিশ্বভুবন দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে, ও হাতের মুঠোয় পাচ্ছে। এই জন্য ওদের জন্য লিখতে হলে অ্যাডভান্সভাবে লিখতে হবে। আমরা রবীন্দ্রনাথের বুড়ো আংলা পড়ে উদ্বুদ্ধ হয়েছি, ওরা বুড়ো আংলা সঙ্গে সঙ্গে চাইলে এখনই পড়তে পারে। এই জন্য তাদের জন্য লেখা এখন রিস্কি হয়ে উঠছে। ওদেরকে সন্তুষ্ট করা খুব, তবে তাদের মায়েদের সন্তুষ্ট করা যায়। এই একটা শ্রেণীর শিশুদের বই বলতে অভিভাবকও পড়ে। কিশোর উপযোগী যখন হয় তখন হলো ওরা নিজেরা পড়ে। এই জন্য ইদানিং দেখবেন যে অনেক প্রকাশক ওই বইয়ের কোনায় 5+, 8+, 12+, অর্থাৎ বয়স নির্দেশ করে দেয় যেটা এই বয়সীদের জন্য। সেই হিসাব করে লিখতে হয় যে একটি বাচ্চা, 5-এর একটি বাচ্চা কতগুলো যুগ্ম শব্দ বা বিদেশি শব্দ হজম করতে পারবে, সেই হিসাব করে লিখতে, না হলে ওদের কাছে পৌঁছানো যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে এখনই বিদায় দিচ্ছি না, আপনার কাছ থেকে অবশ্যই একটা কবিতা না শুনে আজকে ছাড়ছি না, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি রুবাইয়া এসে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কবিতা, কলম, কালি, বই, নতুন বই, ঘ্রাণ, সবকিছু না অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে। বইমেলা কিন্তু আমাদের প্রাণের একটা মেলা। নিজে আসুন, বই কিনুন, আপনার আশেপাশের মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করুন। আমি এখানেই বিদায় নিচ্ছি। চলুন কবিতা শুনতে শুনতে আজ আমরা বাড়ি যাই। এবছর যে বইটি বেরিয়েছে, কেবল চেয়েছি পেতে পাতার মহিমা, সেখান থেকে কবিতা বিষয়ক একটি কবিতা দূরের খেয়া। একটি কবিতা যায় ভেতর বাড়িতে, সেখানে রহস্য মেশে গড়াগড়ি খায়, ভেসে আসে আর্তনাদ উদ্ধারের ডাকে, এ সমাজ তারে তবু চিরকাল চায়। ধেয়ে আসে যাবতীয় হাসি কান্না ধ্বনি, কেউ কেউ মেতে ওঠে বন্দনার গীতে, স্থির চিত্রে কেউ রাখে প্রতিভার মান, উষ্ণতার দিনে আমি ভিজে যাই শীতে। সকল যাতনা সয়ে কবিতারা হাঁটে, গান গায় মেতে ওঠে বৃষ্টির উঠোনে, কারো হাতে ধরা দেয় কখনো অধরা, কবিতাকে বন্ধু ভেবে সুখস্বপ্ন বুনে। কবিতা বিরাজ করে শূন্যে খালে বিলে, কবিতা পকেটে থাকে পাশ ফিরে সই, কখনো সে পাখা মেলে ডানা ঝাপটায়, কখনো সে ধরা দেয় হাতের মুঠোয়। ধন্যবাদ সবাইকে।